তোমার আকাশ তোমার বাতাস। রৌদ্র দিন তোমার গান বৃষ্টি দিন, অন্ধকার বনের পথ শালপিয়াল, শালপিয়াল ধুলি ধূসর ফুলগুলি, দল বেঁধে স্কুলের রিহার্সাল। কোথায় আজ দিন কাটে? ভোরবেলায় মায়ের চোখ, চোখের জল, ছোটবেলার স্কুল পোশাক, নদীর ধার, বেলতলা, শ্যাম সবুজ মফস্বল। ও রাঙা পথ, ও ভাঙা পথ দেশ ছাড়া, মনে রাখিস তোরা এসব মনে রাখিস। পথে এখন নতুন বিষ, ছোট্ট থেকে বড় হওয়ার নতুন বিষ, পুরনো বিষ মনে রাখিস। কেউ কি বিষ ধুইয়ে দেয়? রৌদ্র দিন বৃষ্টি দিন মুছিয়ে দেয়। একটি লোক ঘুরে বেড়ায়, মিলিয়ে যাওয়া এক বালক এই পথেই ঘুরে বেড়ায়। বাতাস ধরে শূন্য পথে সে উড়ে যায়, সে উড়ে যায়। পচা পুকুর, কলোনি মাঠ, রেল লাইন, খুন খারাপ মফস্বল, ঘরে ঘরে ছেঁড়াচটির টিউশনি, শ্যামলীদের মাধবীদের গান শেখা, লণ্ঠন আর মোমবাতির রাত জাগা, খোকন স্যার, স্বপন স্যার, স্বপ্নাদি সবার গায়ে ছড়িয়ে দেয় নিজের গান। সেই গানের রং লাগায় গরিব সব বাপ মায়ের চোখের জল। রৌদ্র পায়, বৃষ্টি পায়। রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে প্রতি বছর সবার চোখ আড়াল দিয়ে প্রতি বছর কে জন্মায়? হে বৈশাখ, কে জন্মায়? আশ্চর্য প্রশ্ন রেখেছেন কবি জয় গোস্বামী। কে জন্মায় হে বৈশাখ? আবার ভেবে দেখুন, প্রশ্নের মধ্যেই যেন জবাবটি গাঁথা। কারণ বৈশাখে কে জন্মায় তা আমরা জানি। যতই তিনি আড়াল দিয়ে লুকিয়ে যান রৌদ্র নিয়ে বৃষ্টি নিয়ে প্রতি বছর, পাঁজিতে বৈশাখ এলি আমরা প্রতীক্ষায় থাকি। কারণ বৈশাখ তো আসলে তাঁরই মাস, কিংবা তাকে ঘিরে আমাদেরও জেগে ওঠার মাস। ওই যে শ্যামলীদের মাধবীদের গান শেখা, খোকন স্যার, স্বপন স্যার, স্বপ্নাদি, তারা তো সবাই আমাদের খুব চেনা। তারা সবাই যে যার মতো করে জেগে ওঠে এই মাসে, এমন ঠাঠা রোদ মাথায় করে। তিনি আসছেন, আমরা কি করে ভুলে থাকি? বিশ্বাস করুন, একটুও ভুল বলছি না, বাড়িয়ে বলছি না। পণ্ডিত নই, নানা মতের মাঝখানে বসে বেঁচে আছি এইমাত্র, কিন্তু একটা কথা কখনো ভুলি না। কথাটা কি বলতে গেলে আবার তাঁরই গানে ফিরতে হবে। সেই যে আজি মর্মর ধ্বনি কেন জাগিল রে, গানটায় তিনিই তো লিখেছেন, হৃদয় বুঝি তারে জানে, কুসুম ফোটায় তারি গানে। আর যাকে খুশি ভুলে থাকি, তাকে ভোলার জো নেই। বাংলা সনের দিনক্ষণ হাতে আসা মাত্রই না দেখে নিয়েছি রবীন্দ্র জয়ন্তী কী বার পড়েছে। সেটা দেখে নিয়েছি বলেই জানি আজ বৈশাখের 25 নয়, কিন্তু তাতে তোমার আকাশ তোমার বাতাসের কি? বৈশাখের এই ভোরের হাওয়া গায়ে আলতো হাত বুলিয়ে জানান দিল তিনি আসছেন। তারপর রোদ বাড়লে মাঝ দুপুরে গান থামালো পাখি, বোঝা গেল তিনি আসছেন। আর সন্ধ্যের পর পাড়ায় পাড়ায় হারমোনিয়ামে কলতান, না হলে কচি কাঁপা গলায় ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে। দূর, এমনভাবে আমাদের বেঁচে থাকার আষ্টের পৃষ্ঠে জড়িয়ে আছে যে লোকটা, সে আবার লুকিয়ে আসবে। আচ্ছা দেখুন, রবি ঠাকুরের কথা বলতে বলতে ভুলেই গেছি, অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, অথচ তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানের শ্রোতাদের নমস্কার জানানো হয়নি। এবার সেই কাজটা সেরে নিই। আমি সৌমিত্র চট্টোপাধ্যায় নমস্কার জানাচ্ছি। আর রবি ঠাকুরকে প্রণাম জানানো সে বড় কঠিন কাজ। এক হিসেবে বললে তো এই যে আমরা এখনো এত দুঃখ কষ্ট সয়েও বেঁচে পড়তে আছি, এই আকালেও স্বপ্ন দেখছি, পথ হাঁটছি, কেউ বেশি কেউ বা কালে ভদ্রে, সেটা তো ওই দীর্ঘদেহ অফুরান মানুষটির প্রতি এক গভীর নমস্কার। না, গুরুবাদের ভক্তি টক্তি থেকে নয়, একেবারে মনের কথাটা বলছি। জানেন, মাঝে মাঝে এক একটা সকাল এরকম হয়, চেনা কোনো গানও অন্য একটা মানে নিয়ে হাজির হয়। মনে হয় এই কথাটাই তো বলতে চাইছিলাম কতক্ষণ ধরে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে নিয়েছেন তোমার আকাশ তোমার বাতাসের রবি ঠাকুরকে স্মরণ
ঠিক চেনা রাস্তায় বাঁধা গতে হাঁটবে না। আজ আমাদের আয়োজনে আছে কিছু বিশেষ মুহূর্ত। তাতে আমাদের সঙ্গী হবেন দুজনই প্রয়াত, কিন্তু তারা দুজনেই নিজেদের মতো করে দেখেছিলেন, ছুঁয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। প্রথমজন কবি সুভাষ মুখোপাধ্যায়। রবি ঠাকুরকে নিয়ে তার আশ্চর্য গদ্য কে তুমি পড়িছ বসি থেকে কিছু অংশ আমি পড়ে শোনাবো। আর তারপরে আমাদের সঙ্গী হবেন ঋত্বিক কুমার ঘটক। পরিচয় দেওয়া ধৃষ্টতা, এই অসামান্য এবং অনর্গল প্রতিভাকে বাঙালি তো বহুকালই চিনে নিয়েছে। তার বিভিন্ন ছবিতে এসেছে এবং বিস্ময়করভাবে এসেছে রবীন্দ্রনাথের গান। সেই সব গানের কথা তো আমরা শুনবই, পাশাপাশি জেনে নেব কিভাবে ঋত্বিক কুমার ঘটকের আগলহীন জীবনের নানা বাঁকে আলো হয়ে বেঁচেছিলেন রবি ঠাকুর। সেই সব স্মৃতি উস্কে আমাদের আসরে কথা বলতে আসবেন সঞ্জয় মুখোপাধ্যায়। আজকে আমরা দেখব এক কবির চোখে আর এক কবিকে। এই যে নতুন দিনের কবি সুভাষ মুখোপাধ্যায় ভারী সুন্দর মানুষ ছিলেন। তাঁর চোখে রবীন্দ্রনাথ কিভাবে ফুটে উঠেছেন সেটা আজকে আমরা একটু জানবো তাঁরই একটা গদ্য লেখা থেকে। এই গদ্যের নাম কে তুমি পড়িছ বসি। শুরু হচ্ছে সেখানে সুভাষদা তাঁর ছোটবেলার কথা বলছেন, কিভাবে দেখা হলো রবি ঠাকুরের সঙ্গে। বড় হয়েছি ছাপোষা অভাবের সংসারে, যৌথ পরিবারে যা হয়। মা বলতেন রূপকথার গল্প, কাকিমা চেয়েছেন টেনে পড়াতেন বঙ্কিম শরৎ। বাড়িতে বই বলতে বছরকার পাঁজি, গাঁধীজির, ঠাকুরদা গান্ধীকে বলতেন গাঁধী, গীতাভাষ্য, তুলসীদাসের দোহাবলী, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, সত্যনারায়ণের পাঁচালী। আর ছিল ছোট কাকার বাংলা ইংরেজির নোট বই, প্রাইজে পাওয়া দাদার চয়নিকা। ছেলেবেলায় আবৃত্তি আর গানের সূত্রে ঘরের বাইরে যেটুকু কুড়িয়ে পেয়েছি রবীন্দ্রনাথ বলতে সেইটুকুই ছিল আমার সম্বল। আমাদের গুরুজনরা বলতেন রবিবাবু, গুরুদেব তো নয়, এমনকি রবীন্দ্রনাথ নয়, বঙ্কিমবাবু, শরৎবাবু বলাটা ছিল সেকালের রেওয়াজ। কৈশোরে স্পর্ধা করে রবীন্দ্রনাথকে পদ্যে আমি যে চিঠি লিখেছিলাম তার শিরোনামে ছিল রবিবাবুকে। পরে তা খোলা চিঠির আকারে যুদ্ধের আগে সাপ্তাহিক বিশান পত্রিকায় ছাপা হয়। তাতে ছিল একটা ছেলে মানুষই ক্ষোভ। যখন তোমার কবিতা পড়ি সব কিছু ভুলে গিয়ে তখন আমি এক স্বপ্নের জগতে বাস করি, কিন্তু পরক্ষণেই নিষ্ঠুর বাস্তবের আঘাতে সেই স্বপ্ন চূর্ণ হয়। এই বৈপরীত্য থেকে আমাকে বাঁচাতে হয় তুমি তোমার কবিতা প্রত্যাহার করে নাও, নয় এই দুনিয়াকে বদলে দাও। মন তো আর এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। ভেতরে বাইরের ঘাত প্রতিঘাতে ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা মন্দ লাগা রং বদলায়। কিছু জানলা বন্ধ হয়, কিছু জানলা খোলে। কাউকে কিছু বোঝানোর দায় না থাকায় রবীন্দ্র প্রাঙ্গণে আমি ঝাড়া হাত পা হয়ে হেসে খেলে বেড়াতে পারি। আলো হওয়ার মতোই রবীন্দ্রনাথের গান আমার ডাকের অপেক্ষা করে না, জানলা গলিয়ে আমার ভেতরে চলে আসে। কোথাও গদ্য প্রায়, কোথাও গান সদৃশ ছবিও গান, বানানো ভাব আর বানানো ভাষার কাটুম কুটুম ভানুসিংহ ঠাকুরের পদাবলী হেলায় পেরিয়ে আসতে আসতে মনের মধ্যে একটু শুধু গুনগুন করে ওঠে, মরণরে তুহু মম শ্যাম সমান। কোন কবিতার কে, কি, কেন, কবে, কোথায়, উৎসের এসব প্রশ্নে আমার আজ মন ওঠে না। সৃষ্টি বোঝাই হয়েছে সোনার তরীতে, তাতে স্রষ্টার ঠাঁই হয়নি। ছেলেবেলায় সোনার তরী পড়লে মনটা ভার হয়ে যেত। যে সৃষ্টি করল নৌকোয় তার স্থান হলো না। এটাই কিন্তু শিল্পের নিষ্ঠুর সত্য। শুধু শিল্পী কেন, দেশকালের ছাপও তা একান্তভাবে ধরে রাখতে পারে না। কথা কখনো আকার জড়ভরত নয়, কবিতায় তা ঘট হয়ে বসে থাকে না, তার প্রাণ আছে, আমাদেরই সঙ্গে বড় হয়, নানা ঘাটে জল খেয়ে সম্বল বাড়ায়। উৎসের সঙ্গে বিচ্ছেদ হয় না, কিন্তু চলমান স্রোত তাকে মহাসমুদ্রের দিকে ঠেলে দেয়। কবির কথার নৌকোয় উঠে বসে তার পালে আমি মন পবনের হাওয়া লাগাই। রওনা হয়েও আবার সেই রবীন্দ্রনাথের কাছেই ফিরে আসতে হয়। একই বোধহয় বলে ছেড়ে দিয়ে বাঁধা আর বেঁধে দিয়ে ছাড়া। রবীন্দ্রনাথের গান এত বেশি মন কাড়ে, তার কারণ কি এই যে তা আকারে ছোট,
ফুরিয়ে গিয়েও তার একটা রেশ অনেকক্ষণ থেকে যায়। যেতে নাহি দিব কিংবা মানস সুন্দরীর মতোই আমার আবাল্য প্রিয় বসুন্ধরাও এখন বড় বেশি দীর্ঘ বলে মনে হয়। তবু আজও মন ভরে যখন পড়ি, হে বসুধে, জীবস্রোত কত বারংবার তোমারে মণ্ডিত করি আপন জীবনে গিয়েছে ফিরেছে। আজ শতবর্ষ পরে এই সুন্দর অরণ্যের পল্লবের স্তরে কাঁপিবে না আমার পরাণ? ঘরে ঘরে কত শত নরনারী চিরকাল ধরে পাতিবে সংসার খেলা, তাহাদের প্রেমে কিছু কি রব না আমি? তখন আমার বয়স বছর 9। মফস্বলের একটা ছোট্ট শহরে থাকি। আমার তখন গানের গলা ছিল, আবৃত্তিও করতাম। অন্ধকারে বনচ্ছায়ে সরস্বতী তীরে অস্ত গেছে সন্ধ্যা সূর্য পড়তে পড়তে সেই ছেলেবেলার কথা মনে পড়ে গেল। বড়দের সঙ্গে পাল্লা দিয়ে সেকেন্ড হয়েছিলাম। কবিতার ভেতরে ঢোকার মতো আমার এলেম ছিল না, তবু যে আমি দাঁড়াতে পেরেছিলাম সেটা নেহাতি শহরের যিনি শ্রেষ্ঠ অভিনেতা ছিলেন তার তালিমের গুণে। গল্পের মাথামুন্ডু কিছু না বুঝলেও সত্যকামের উপর আমার একটা অসম্ভব মায়া পড়ে গিয়েছিল। এখন বিশ্বাস হয় শব্দের মধ্যে সত্যিই মন্ত্রশক্তি থাকে। সেই বীজ থেকে কবে কিভাবে একটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আমার জীবন ফলে ফুলে ভরিয়ে দিয়েছে স্পষ্ট করে আজও আমি তা জানি না। মার কাছে গোত্রকুল জানতে গিয়ে নিরাশ হয়ে ফিরে এসে সত্যকাম জানালো, পুছিলাম জননীরে, কহিলেন তিনি, সত্যকাম, বহু পরিচর্যা করি পেয়েছিনু তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবালার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি। শুনি সে বারতা, ছাত্রগণ মৃদুস্বরে আরম্ভিল কথা, মধুচক্রে লোষ্ট্রপাতে বিক্ষিপ্ত চঞ্চল পতঙ্গের মতো। সবে বিস্ময় বিকল, কেহ বা হাসিল, কেহ করিল ধিক্কার, লজ্জাহীন অনার্যের হেরি অহংকার। গৌতম ঋষি তার উত্তরে কি বলবেন আমার তা বিলক্ষণ জানা, তবু আজও একটা কি হয় ভাব নিয়ে আমি কান খাড়া করে থাকি। উঠিলা গৌতম ঋষি ছাড়িয়া আসন, বাহু মেলি বালকেরে করিয়া আলিঙ্গন, কহিলেন, অব্রাহ্মণ নহ তুমি তাত, তুমি দ্বিজোত্তম, তুমি সত্যকুলজাত। শেষ ছত্রে এসে একেবারে ছেলে মানুষের মতন কেন যে আজ আমার মন যেন এক যুদ্ধ জয়ের আনন্দে নেচে ওঠে জানি না। তোমার আকাশ তোমার বাতাসে শুরু হচ্ছে অতিথি। আজকের অতিথি যিনি আগেই বলেছি তিনি প্রয়াত ঋত্বিক কুমার ঘটক। তাকে নিয়ে আজ আমাদের আসরে কথা বলবেন সঞ্জয় মুখোপাধ্যায়। পেশাগত পরিচয় তিনি রূপকলা কেন্দ্রের অধিকর্তা এবং এর বাইরে তাঁর পরিচয় হলো তিনি চলচ্চিত্রবিদ্যার অধ্যাপক, প্রাবন্ধিক, আশ্চর্য কথকও বটে। বিচিত্র এবং বহুবর্ণ তার স্মৃতি, ঋত্বিক ঘটকের স্মৃতি। আসুন সঞ্জয়। ধন্যবাদ সৌমিত্রদা। তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানের শ্রোতা বন্ধুদেরও অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সঞ্জয়, আপনার তো নিশ্চয়ই মনে আছে সত্যজিতের রবীন্দ্রনাথ তথ্যচিত্র, তারও শেষ হয়েছিল সভ্যতার সংকট রবীন্দ্রনাথের তাই থেকে একটা চিত্রকল্প তৈরি করে প্রায়, এবং সেখানে সেই কথাগুলো বলা হয়েছিল যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। কিন্তু আশ্চর্য ব্যাপার যে ঋত্বিক ঘটকের বহুবার বহু লেখায় এই 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 কথাটাই যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, সেই বিশ্বাস শেষ দিন পর্যন্ত রক্ষা করব, সেই প্রসঙ্গটা বারবার ফিরে এসেছে। এই যেমন একটা জায়গায় লিখছেন ঋত্বিক, দেখুন সব শিল্পই শেষে গিয়ে পৌঁছয় কবিতাতে, এবং সেই কবিতা হয় মেহনতি মানুষের দুঃখ দুর্দশার ঘামে ভেজা কবিতা। এছাড়া কোনো শিল্পের শেষ অবধি টেকার কোনো ব্যাপার থাকে না, কোনো দিন থাকেনি। বলতে দুঃখ হচ্ছে যে এই পোড়া বাংলাদেশে এইসব বহু পুরাতন কথা আজ আমাকেই আবার বলতে হচ্ছে, কিন্তু কথাটা হচ্ছে এই কথাগুলো আজ আবার বেশ চেঁচিয়ে বলা দরকার। রবীন্দ্রনাথের ভাষায় মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আমিও মানুষকে অবিশ্বাস করার মতো অবস্থা এখনো পৌঁছয়নি। আমি জানি এই শিশু, এই ছেলেপুলে, এই তরুণদের মধ্যে থেকে আবার মানুষ উঠবে এবং বাংলাদেশকে তারাই আবার তুলে ধরবে। এদের উপরই ভরসা। এরাই নাটককে কোনো নতুন দিকে মোড় ফেরাবে, এরাই সেই ব্যাপারটা করে ফেলবে
যেটা আমরা এখনো ধরতে পারছি না। এদের ভরসাতেই আশা করা যায়। কিংবা আর একটা জায়গায় যে বলছেন, আমি দুঃখিত যে ভালো কথা খুব বেশি বলতে পারলাম না, তবে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। রবিবাবুর এই কথাটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। ভদ্রলোক কিছু ঠিকঠাক কথাবার্তা বলে গিয়েছিলেন এবং সেই কথাকে তিনি নিজের জীবন যন্ত্রণার মধ্যে থেকে উৎসারিত করেছিলেন। সেইটি আমাদের এখানে খানিকটা পরিমাণ প্রেরণা দিচ্ছে। আসলে ঋত্বিক ঘটকের কাছে রবীন্দ্রনাথ প্রায় চিন্তার একটা প্রতিমেরু ছিলেন। আমি দেখেছি যে ঋত্বিকদা নানা সময় কথা বলার সময় রবীন্দ্রনাথকে মনে করতেন যে একটা অবলম্বন, কিন্তু তিনি সেই জগতের মানুষ নন। আমার মনে আছে পরিচয় পত্রিকা কলকাতা শহরে একবার একটা দাঙ্গা হয় 64 সালে, শেষ দাঙ্গা। সেই উপলক্ষে তাকে লিখতে বলায় তিনি লিখতে রাজি হননি, কিন্তু বলেছিলেন যে দেশটি ক্রমশ ইতরের দেশ হয়ে দাঁড়াচ্ছে, আর কোনো সৎশিল্পীর নিজের দেশকে ইতর বলে দেখানো উচিত নয়, ব্যাপারটা অধার্মিক। অর্থাৎ তার বক্তব্য ছিল যে মানুষের প্রতি শেষ পর্যন্ত একটা বিশ্বাস রাখতে হবে। আপনি যদি ছবিগুলো দেখেন তাহলে দেখবেন প্রথম থেকে শেষ অবধি সমস্ত ছবিতে যাবতীয় প্রত্যাখ্যান, যাবতীয় অবিশ্বাস, সংশয় এবং নাস্তিক্য পার হয়ে কিন্তু উনি পরবর্তী প্রজন্মের ওপরে একটা বিশ্বাস রাখার জায়গা খুঁজে পেয়েছেন। অর্থাৎ ওর সমস্ত ছবি হয়তো নরক পরিক্রমা, কিন্তু কোথাও একটা স্বর্গ আছে। আর আশ্চর্য হলেও সত্য যে এই স্বর্গ, এই এক বিন্দু আলো উনি খুঁজে পেতেন রবীন্দ্রনাথের মধ্যে। ওর সমস্ত ছবি তার এক ধরনের প্রমাণ। হ্যাঁ, অনেক জায়গাতে সে ধরুন যুক্তিতর্ক গপ্প, সেখানটায় যে একটা আছে, আমার অনেকদিন আগে দেখা ছবি, ভালো করে স্মরণ নেই, কিন্তু সেই বলছেন যে ওই ছেলেটার ওই মুখটা দেখতে দেখতেই তো যেতে হবে। এই যে ভোরের আলোয় আমি সত্যের মুখটা দেখতে চাই, ভোরের আলোয় আমি তার মুখটা দেখতে চাই। এই যে পরবর্তী প্রজন্মের ওপর, আগামীর ওপর যে বিশ্বাস, এটাই তো সত্যি সত্যি সার্থক শিল্পীর একটা প্রধান লক্ষণ। আসলে উনি ওর লেখা পড়লেই দেখবেন, এই যে আপনি লেখা দেখছিলেন, ওর জন্ম যখন, তখন বাংলাদেশ অনেক স্বাভাবিক। ওর মতে সে সময় বিদ্যাসাগরের লেখা পড়া হতো, সে সময় একটা সুস্থ স্বাভাবিক জীবন। আর পরবর্তীকালে 40 দশকের শেষ দিকে যখন দেশভাগ হলো, এই দেশভাগকে উনি মানতে পারেননি। ওর মনে হয় যে এক ধরনের আত্মার সংকট তখন থেকেই বাঙালিকে গ্রাস করলো, এবং উনি বিশ্বাস করতেন যে এই যে অবস্থাটা, এই অবস্থাটা একটা সাময়িক, এটা কেটে যাবে, আবার কোনো সময় ইতিহাস তার সত্যিকারের পথে ফিরে আসতে পারবে। এবং এই জন্যই উনি রবীন্দ্রনাথকে দেখতেন যে রবীন্দ্রনাথ আসলে যেমন দান্তের বিয়াত্রিচে, তেমনি রবীন্দ্রনাথকেই অন্ধকারের মধ্যে পথ দেখাবেন, ধরবেন। আসলে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিন্তু ঋত্বিক ঘটকের কালো পাহাড়ের অ্যাটিচিউডের মানেটাও আপনি বুঝতে পারবেন না, বা আমরা বুঝতে পারবো না। ঋত্বিক ঘটকের ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার লক্ষণীয়। এই যে যেমন কোমলগান্ধার ছবি, নামটাই তো রবীন্দ্রনাথের স্মরণ, নাম রেখেছি কোমলগান্ধার এই কবিতার লাইন দিয়ে। তো সেই ছবিতে একটি গান ছিল, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। জানতে চাইবে আপনার কাছে যে কীরকম মনোভাব থেকে আপনার মনে হয় এই শিল্পী এই গানটাকে প্রয়োগ করেছিলেন? এটা আসলে দেখবেন যে মূল চলচ্চিত্রের ভিত্তি হচ্ছে রবীন্দ্রনাথের শকুন্তলা প্রবন্ধ। এই গানটা যেখানে বাজলো, জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এটা আসলে একজন শকুন্তলার দুষ্মন্তের প্রতি বিরহ যন্ত্রণা অনুভব। এবং এটাকে দেখবেন যে ঋত্বিক ঘটক সমস্ত ভারতীয় ইতিহাসের পরিপ্রেক্ষিতে এই গানটার একটা নতুন মানে বার করেছেন। এটা শুধু প্রেমের গান হিসেবে না, মূল রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এটা ব্রহ্মসঙ্গীত হিসেবে হয়তো রচিত হয়েছিল, পরে প্রেমের গানে রূপান্তরিত হয়েছে। আর ঋত্বিক ঘটকের ক্ষেত্রে এই প্রেমের গানটি এক ধরনের ঐতিহাসিক পরিপ্রেক্ষিত পেয়ে যায়। যেমন মজার ব্যাপার, দর্শকদের ভালো লাগতে পারে যে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে যখন এই গানটা দেখানো হচ্ছে, তখন কিন্তু সুপ্রিয়া চৌধুরীকে দেখানো হয়নি। ওখানে একটা মুহূর্ত যেন সুপ্রিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, ওই মেয়েটি অনসুয়া, সেটাই আমাদের বাংলোর চৌকিদার একটা কাপড় পরে এই ভূমিকাটা অভিনয় করেছিলেন। সেটা আমাদের এখনকার আলোচনায় গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে এই যে অসামান্য আলো ব্যবহার করে উনি এই গানটা গাইলেন, এই গানটা ক্রমশই আমাদের ইতিহাসের পর্ব থেকে পর্বান্তরে ছড়িয়ে পড়ল। আসলে এই সমস্ত ছবিটাই রূপসী বাংলার প্রতি এক ধরনের নতুন করে আবিষ্কারের মন্ত্র। ঋত্বিক ঘটক বিভক্ত বাংলাকে মানতে পারছেন না, কিন্তু কোথায় তার সাংস্কৃতিক ঐক্য, সেইটা খুঁজে পাওয়ার জন্য নুড়ি পাথর হিসেবে মাঝে মাঝেই রবীন্দ্রনাথের অনুষঙ্গ ব্যবহার করছেন। হ্যাঁ, যেমন এই আকাশভরা সূর্যতারাকেও একটা নতুন প্রয়োগের মধ্যে নিয়ে এলেন, যেটা
বিশ্ব চেতনা তো বটেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভয়ঙ্করভাবে বাঙালিরও চেতনা। কোমল গান্ধারী দেখবেন, যেটা আপনি খুব সুন্দর বলেছেন, কোমল গান্ধারের ঋত্বিক ঘটক এক ধরনের প্রথম পর্যায়ের আত্মজীবনী তো, যেটা তার পার্টি, কমিউনিস্ট পার্টির ভেতরকার দলাদলি বা আদর্শগত সংকট, নাটকের সংকটের সঙ্গে সঙ্গে তার প্রথম পর্যায়ের আত্মজীবনী, তার প্রণয় গাথা ইত্যাদিও বলেছেন। এই বস্তু তো খুব আশ্চর্যজনকভাবে হলেও এক ধরনের আত্মজৈবনিক উপলব্ধি থেকে আসা, যে তিনি সম্ভবত তার বন্ধুদের, বান্ধবীকে অনেক সময় বলার চেষ্টা করছিলেন যে তিনি আসলে কিন্তু একজন শিল্পী, এবং সেই শিল্পী হিসেবে তিনি চাইছেন শিল্পের যে জটিল তর্ক এবং উপলব্ধিগুলোর কথা কোমল গান্ধারে বলা আছে, তার বাইরে সমস্ত জিনিসগুলোই কিন্তু শেষ পর্যন্ত একটা মিলের মধ্যে গিয়ে শেষ হবে। তার কাজ শুধু শিল্পের কাজ। এটা এক ধরনের আত্মনিবেদনের কথা। হ্যাঁ, এবং আমার মনে হয় অধিকাংশ শিল্পীরই মনের মধ্যে এরকম একটা জায়গা থাকে যেখানে সে মনে করে, যেখানে রবীন্দ্রনাথের গানের চরণগুলো তার নিজের হয়ে ওঠে, একান্তভাবে নিজস্ব হয়ে ওঠে, যেখানে সে মনে করে যে তার কাজটা শিল্পের কাজ, তার মধ্যে দিয়েই তাকে যা বলার বলতে হবে, বড় হবার উচ্চাকাঙ্ক্ষা কিছু নয়। এমনকি দেখবেন যে আকাশ ভরা সূর্যতারা আমরা একটু আগে শুনলাম, সেখানেও দেখবেন যে এই যে গণনাট্য সংঘের দলাদলি, এমনকি ব্যক্তিগত সংঘর্ষ, তার ঠিক পরেই এই গানটা এসে আমাদের একটা বৃহৎ ব্যাপ্ত পরিপ্রেক্ষিতে নিয়ে যায়। আমাদের মনে হয় সমতলের যে তুচ্ছতা, যে স্বার্থের সংঘর্ষ, এসবের অনেক বাইরে সুরের মূর্ছনা, এই গানটা একটা নতুন মানে পায়। আচ্ছা সঞ্জয়, আপনার নিশ্চয়ই মেঘে ঢাকা তারার যে রাতে মোর দুয়ারগুলি, তার প্রয়োগটা মনে আছে। সেখানে গানটাকে অদ্ভুতভাবে তিনি মাঝে মাঝে ভাঙছেন এবং তার মধ্যে সাউন্ড এফেক্টও আনছেন, চাবুকের শব্দ ইত্যাদি প্রভৃতি। এই ব্যবহারগুলো কি ধরনের মনোভাব থেকে করেছেন? কখনো কি ওর সঙ্গে এ নিয়ে আপনার কথা হয়েছে? আসলে ওকে একবার এটা জিজ্ঞেস করেছিলাম, খুশি হয়েছিলেন, কিন্তু ওর যেরকম মুদ্রা দোষ, যে পাকামি করো না এই বলে ব্যাপারটা এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু এখন এই বয়সে এসে আমার মনে হয় যে ঋত্বিক ঘটক খুবই চিন্তিত ছিলেন কালিদাসের কুমার সম্ভব নিয়ে। সে কালিদাস আর রবীন্দ্রনাথ এই দুজনকে মিলিয়ে উনি এই গানটার প্রয়োগ ঘটিয়েছেন ভারতীয় চলচ্চিত্রে। আমার মনে হয় যে পৃথিবীর সিনেমাতেই সঙ্গীতের এরকম মেধাবী প্রয়োগ খুব কম আছে। যদি গানটাকে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে উনি কুমার সম্ভবকে আবিষ্কার করতে চাইছেন। প্রথম কথা, যে নিতা, যে মেয়েটি, যে অনুর্বরাই থেকে যাবে, যার পক্ষে আর কোনোদিনই উমা হওয়া সম্ভব হবে না, তাকে উনি নতুন একটা পরিপ্রেক্ষিতে বার করছেন। এবং শঙ্কর, যে মৃত্যুর দেবতা, তার সামনে এই গানটা গাওয়া হচ্ছে। যদি এদের সম্পর্ক ছবিতে ভাই বোনের, কিন্তু আসলে আমরা ভারতীয় পুরাণ সম্পর্কে একটু অবহিত হলেই বুঝব যে মৃত্যুর দেবতাকে আবাহন করার সময় সম্পূর্ণ নিঃস্বতার মুহূর্তে উনি পূর্ণতাকে খুঁজে পেতে চাইছেন। এই যে মুহূর্ত, এবং দেখবেন গানটা যখন হচ্ছে তার ভিজুয়ালাইজেশন নিয়ে অনেক কথা হয়েছে। এরকম অন্ধকারের মগ্ন মুহূর্ত আমাদের চিন্তাই কম আছে। একমাত্র রেমব্রান্ড ছবির জগতে এই ধরনের অন্ধকার ফুটিয়ে তুলতে পারেন, যে ধরনের করা আছে সেটা না হয় আমরা এখন দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি গানটা ভাবি, দেখবেন গানটার শেষে এই প্রথম রবীন্দ্রনাথকে ভাঙা হলো। এটা কিন্তু আমাদের ধ্রুপদী ঐতিহ্যে একটা বিরাট সংযোজন, যেখানে চাবুকের শব্দ এসে নিতার গানটাকে ভাঙছে, তখন আমরা বুঝতে পারছি যে আসলে সেই স্বর্গলোক থেকে আমরা নির্বাসিত। রবীন্দ্রনাথের গানকে আমাদের নতুনভাবে আবিষ্কার করতে হবে। আমাদের এই নিঃস্বতা, আমাদের এই শূন্যতার মধ্যে যখন তিনি আসেন, তখন এই যে রাতে আমাদের দুয়ারগুলি ঝড়ে ভেঙে যায়, তখনই তিনি আসেন প্রলয়ের দেবতা। রবীন্দ্রনাথকে এভাবে দেখা, এটা কিন্তু আগে সম্ভব ছিল না। আমরা বুঝি যে আমাদের সমস্ত কুমার সম্ভবই আজকে ব্যর্থ, এবং রবীন্দ্রনাথকে যেভাবে আমরা পথ জুড়ে বসে আছি রবীন্দ্র ঠাকুর ভেবেছিলাম, আমরা দেখি পথটা ফাঁকা হয়ে গেছে। রবীন্দ্রনাথ আজকে সত্যি আমাদের পাশে পাশে আমাদের আত্মায় হাত রাখছেন। এভাবে কিন্তু রবীন্দ্রনাথের গান আমরা আগে শুনিনি। যদি আপনি মনে করে দেখেন সৌমিত্রদা, যে গানের সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা হচ্ছে এই যে নিতা বুঝে ফেলেছে যে তার জীবনে আর বিশেষ কিছু নেই, এবং সেই সময় তার ভাই এসেছে, দাদা শঙ্কর, এক্ষেত্রে শঙ্করই নাম, এবং শঙ্করও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। দুজনে কিন্তু আত্মোপলব্ধির একটা বিশেষ মুহূর্তে এই গানটাকে আশ্রয় করে। তারা গানের মধ্য দিয়ে জীবনের সত্যিকার উপলব্ধিটাকে খুঁজে পাচ্ছে একটা ভিন্ন পরিপ্রেক্ষিতে। আচ্ছা সঞ্জয়, সুবর্ণরেখা ছবির ক্ষেত্রে
সেখানেও রবীন্দ্রনাথের অমোঘ উপস্থিতি আমরা দেখেছি। শিশুতীর্থ কবিতাটির শেষ চরণ দিয়ে তো শেষ হয়েছিল ছবি, জয় হোক ওই নবজাতকের ওই চিরজীবিতের। শিশুতীর্থ কবিতার এই ব্যবহার এবং আরেকটি গানও সেখানে ছিল, আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়, সেই গানটা। এর মধ্যে দিয়ে চলচ্চিত্রকার ঋত্বিকের অন্য কোন বৈশিষ্ট্য আপনি দেখতে পান বলে মনে করেন? আসলে সুবর্ণরেখা ঋত্বিক ঘটক যখন তুলেছিলেন তার বিখ্যাত উদ্বাস্তুত্রয়ী শেষ ছবি, সেখানে তিনি তার বিশ্বাসভঙ্গের চূড়ান্ত পরিণতির কথা বলতে যাচ্ছেন, কিন্তু একই সঙ্গে ঋত্বিক ঘটক দেখবেন তার মনোগঠনটা খানিকটা দার্শনিকের বলে এই ছবিটা যদি আমরা ফেলিনির লা দলচে ভিতা বা ধরা যাক কুরুসাওয়া রিকিরুর সঙ্গে তুলনা করি, এটা শুধু নরক পরিক্রমাই না, এর মধ্যে একটা মহাপ্রস্থানের পথে একটা স্বর্গে পৌঁছানোর ইঙ্গিত আছে। এবং এই স্বর্গে পৌঁছানোর ইঙ্গিত আমি আগেও বলছিলাম যে এইগুলো ঋত্বিক ঘটক পাচ্ছেন রেফারেন্স পয়েন্ট হিসেবে রবীন্দ্রনাথের কাছ থেকে। আপনি চমৎকার বললেন যে ছবিটা শেষই হয়েছে শিশুতীর্থের সেই অমোঘ মন্ত্রের মতন পংক্তি দুটো দিয়ে, কিন্তু তারও আগে আমরা কিন্তু খেয়াল করি না যে ঋত্বিক ঘটক চিত্রনাট্যের নানা জায়গায় লুকিয়ে রবীন্দ্রনাথকে ব্যবহার করছেন। যেমন ধরুন ঈশ্বর চক্রবর্তী এবং হরপ্রসাদের সংলাপ আত্মহত্যার আগে, রাত কত হইল উত্তর মেলে না, উত্তর মেলে না, এইটা দেখবেন পূর্ববঙ্গীয় ভাষায় শিশুতীর্থকে অনুবাদ করে নেওয়া। এবং শিশুতীর্থকে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে মণিমুক্তর মতন এই চিত্রনাট্যের মধ্যে ছড়ানো আছে। আর আজ ধানের ক্ষেত্রে রৌদ্রছায়ায় লুকোচুরি খেলা, এই যে গানটা, এটা দেখবেন প্রথমবারে গান হয়েছে। পরের দিকে এই গানটাকে যেভাবে উনি ব্যবহার করেছেন সেটাও সিনেমাটিক ঐশ্বর্যে একেবারে ঝলমল করছে। আপনি দেখবেন যে সময়ের তারতম্যে একটা জায়গায় যখন সীতাকে বিসর্জন দিয়েছেন অভিরাম, এই সীতাকে বিসর্জন দিয়েছেন এই ভুলবালাম ঈশ্বর চক্রবর্তী, কারণ সে তার আশ্রিত অভিরামের প্রেমে পড়েছে এবং অভিরামের সঙ্গে পালিয়ে গেছে। তো এই সময় যখন ঈশ্বর চক্রবর্তী বাড়িতে ঢুকছে, তখন এই গানটা হচ্ছে বহু দূর থেকে, যেন টালিগঞ্জের সত্যিকারের বস্তি থেকে ভেসে আসছে। আবার টালিগঞ্জে যখন শুনবি ধান গাছ কীরকম বলে মাধবী মুখার্জি সীতার ভূমিকায় তার ছেলেকে গাইছে, তখন আমরা সত্যিকারের গানটা শুনতে পাচ্ছি। এটা কিন্তু শুধু গানের প্রয়োগ নয়, গানের প্রয়োগ হিসেবে রবীন্দ্রনাথের গানের প্রয়োগ বাংলা সিনেমায় আগেও হয়েছে, মুক্তিতেই হয়েছে বা আরও অনেক ছবিতে হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের গানের এরকম বৈপ্লবিক এবং বিধ্বংসী প্রয়োগ খানিকটা ইনোভেটিভ কাজ। কারণ একজন শিল্পী কী করেন, তিনি তো আসলে উপাদানগুলোকে নতুনভাবে ব্যবহার করেন। মানে এই আজ ধানের ক্ষেত্রে রৌদ্রছায়ায় লুকোচুরির খেলা, এই গানটার মধ্যে যে এত সৌন্দর্য রয়েছে বা এত ভেতরকার কথা রয়েছে, এটা কিন্তু আমরা গানটার এই প্রয়োগ ছাড়া জানতে পারতাম না। হ্যাঁ ঠিকই, সেইখানেই তো শিল্পীর সার্থকতা, যেখানে একটা গানকে নতুন করে আবিষ্কার করেন তিনি, বা একটা কোনো যেটাকে আমরা ঋষি ঋণ বলি, যা আমাদের আছে ঐতিহ্যের মধ্যে, তাকে নতুন করে ব্যাখ্যা করি, নতুন করে প্রয়োগ করি। সেইভাবেই গানটাকে ব্যবহার করেছিলেন ঋত্বিক আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়। সঞ্জয়, আরেকটি ছবির কথা ভীষণ মনে আসছে, যুক্তিতক্ক গপ্প। আমার অত্যন্ত প্রিয় এই ছবি। একটা কারণে এটা মনে হয় যে এরকম ব্যক্তিগত স্টেটমেন্ট যে একটা ফিল্ম মিডিয়াম হয়ে উঠতে পারে, যেভাবে একজন কবি তার কবিতায় কথা বলেন, কি একজন পেইন্টার তার ছবিতে একটা ছবির মধ্যে দিয়ে নিজেকে ব্যক্ত করেন, একটা সেলফ পোর্ট্রেটের মধ্যে দিয়ে। এখানেও ওই যে প্রথমেই যেটা বলা হলো আত্মজৈবনিক উপাদান ভয়ঙ্করভাবে বেশি মনে হয়, সেইটে ঋত্বিক ঘটকের এই ছবিতে আমরা পেয়েছিলাম। আমার মনে হয় এরকম করে পার্সোনাল স্টেটমেন্ট হিসেবে এই মাধ্যমকে ব্যবহার খুব কমই করতে পেরেছেন চলচ্চিত্রকাররা। সেই ছবিতে যুক্তিতক্ক গপ্পতে একটি গান আছে, কেন চেয়ে আছো গো মা। এখানে আমার যেরকম মনে হয়েছিল যে ওর যে কোনোদিনই যে বাংলা ভাগ বা দেশভাগকে উনি মানতে পারেননি, ওর মনের সমস্ত যে বেদনা, এবং সেখানে আমরা বঙ্গবাসীরা আজকের দিনে আমাদের কোন ভূমিতে দাঁড়িয়ে রয়েছি এই দেশভাগের পরবর্তীকালে, এই সব কিছুর বেদনা এবং তার থেকে উত্তরণের একটা রাস্তা যেন ওই গানটার মধ্যে বেজে উঠেছিল। এই বিষয়ে আপনার মতামত আমি একটু শুনতে চাই। এই গানটা নিয়ে একটু ব্যক্তিগত স্মৃতিও আমার আছে। আসলে এই গানটা দেখবেন, গানটা দেবব্রত বিশ্বাসের গাওয়া, কিন্তু যেই দিন গাওয়া
সেদিন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জর্জ বিশ্বাস একমাত্র ঋত্বিক ঘটক ছাড়া কারোর অনুরোধে সাড়া দিতেন না। সেই দিন ওর হাঁপানি চূড়ান্ত পর্যায়ে, মানে ইনফ্যাক্ট আমাদেরও মনে হয়েছিল যে ঋত্বিক দা বোধহয় দেবব্রত বিশ্বাসের উপর অন্যায় করছেন, জোর করছেন, এটা করা উচিত নয়। কিন্তু এটা খানিকটা ভালোবাসার জন্য উনি প্রায় পাজাকোলা করে দেবব্রত বিশ্বাসকে নিয়ে গেলেন, রেকর্ডিং হলো। কিন্তু আপনি দেখবেন গানটায় যখন গানটা উঠছে তখন সুশীল মল্লিকের গলা, কারণ দেবব্রত সেদিন পুরো গানটা গাওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু যেহেতু ঋত্বিকদা বিশ্বাস করতেন যে ওর ছবিতে জর্জ বিশ্বাসের স্বাক্ষর থাকতেই হবে, এটা এক ধরনের পাগলামি বলতে পারেন, এক ধরনের অবসেশন বলতে পারেন, ঋত্বিক ঘটকের দেবব্রত বিশ্বাসকে নিয়ে পাগলামি বলতে পারেন, এই সমস্ত কিছুই। এই জন্য দেবব্রত বিশ্বাস আছেন। আর দেবব্রত বিশ্বাসের ওই কণ্ঠ কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। সেটা দেবব্রত বিশ্বাসও খানিকটা ঋত্বিকের প্রতি স্নেহবশতই ওই কাজটা করেছিলেন। আর গানটা যদি দেখেন, গানটা ঋত্বিক ঘটকের, আসলে এই সময় ঋত্বিকদাকে আমরা কিছুটা ব্যক্তিগতভাবে দেখেছিলাম। আমার বন্ধু অনন্য রায় ওর এই ছবিতে নকশাল নেতার ভূমিকায় অভিনয় করেছেন, সহকারী পরিচালক হয়েছেন। আমরা এই সময় ওর সঙ্গে কিছু ঘোরাঘুরি করেছিলাম। উনি নিজেকে একটু পরিত্যক্ত ভাবছিলেন। সেই প্রথম কিন্তু ঋত্বিক ঘটককে মনে হচ্ছিল জীবনের দিক দিয়ে একটু ক্লান্ত। উনি জানতেন ওর অনুগামী আছে, কিন্তু কীরকম ওর মনে হচ্ছিল যে সমস্ত যে জিনিসটা নিয়ে উনি সারা জীবন লড়ে এলেন, এই দেশভাগ দেশভাগ দেশভাগ। দেখুন এই ছবিতেও আছে যে 1971 সালে যখন এই বাংলাদেশের জন্ম হচ্ছে ইত্যাদি, আমাদের এখানের বুদ্ধিজীবীরা নানা রকম মিডিয়া উচ্ছ্বাসে তাদের বক্তব্য নেওয়া হচ্ছে, তারা সব সভা করছেন, গান করছেন, রিপোর্ট লিখছেন, সব কিছু করছেন। ঋত্বিক ঘটক যেন কোথাও, তাকে অনেকে আনতে পারছে না। তার একটা ব্যক্তিগত স্বভাব দোষের জন্য, অতিরিক্ত মদ্যপানের জন্য হতে পারে, অন্য কিছু হতে পারে। ঋত্বিক হঠাৎ কীরকম নিজেকে মনে করছেন তিনি পরিত্যক্ত। এবং এই ফরাসিরা যেমন বলে সালা দ্য রিফিউজ, একটা পরিত্যক্তদের কক্ষ থেকে এটা, এই গানটা আসলে ঋত্বিক ঘটকের নিজের গান। যে কেন চেয়ে আছো গো মা, যখন উনি গাইছেন, আবারও বলছি মানেটা দেখবেন যে উনি দেখছেন, কিন্তু ওর কোথাও একটা সন্দেহ থেকে যাচ্ছে যে এই জিনিসগুলোর মধ্যে যত বাজার চালু মনোভাব কাজ করছে, তত কি সত্যি কিছু কাজ করছে। এবং উনি ওর বন্ধুদের, আপনি যেটা বললেন যে ওর বন্ধুদের, যেমন ধরুন উৎপল দত্তকে আমরা এই ছবিতে চিনতে পারি, আরও অনেককে চিনতে পারি, যাদের উনি পরীক্ষা করছিলেন। খুব এক্সট্রিম পর্যায়ের পরীক্ষা, ওটা অতটা করা উচিত কিনা সিনেমায় নিয়েও সংশয় থাকতে পারে, কিন্তু নিজেকেও আত্মপরীক্ষাও দিচ্ছিলেন। তিনি আসলে গানটা অন্যকে শোনাচ্ছিলেন না, আসলে এটা তার নিজেরই গান, নিজেকেই শোনাচ্ছিলেন, এক ধরনের চেম্বার মিউজিক। সেই গেটে বলেছিলেন না, অল পোয়েটস স্পিক টু দেমসেলভস, দি ওয়ার্ল্ড অনলি ওভার হিয়ার্স। আসলে ঋত্বিক নিজেকে শোনাচ্ছিলেন, আমরা আড়ি পেতে শুনে ফেলেছি এই মাত্র। যুক্তিতর্ক গপ্পতে আরেকটি গান আছে, আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি। সেই গানটা আমার আমি যখন দেখেছিলাম ছবিটা, আমার আশ্চর্য লেগেছিল যে সেই গানটা যারা চিত্রায়িত করেছিলেন, যে দুজন অভিনেতা অভিনেত্রী, অর্থাৎ ঋত্বিক স্বয়ং এবং তৃপ্তি মিত্র, এরা তখনই কিন্তু রোম্যান্টিক ধ্যান ধারণার থেকে অনেক বেশি বয়স তাদের তখন হয়ে গেছে। কিন্তু এমনই ক্যামেরা এমন এমন জায়গায় বসানো হচ্ছে, এমন মুহূর্তে ক্যামেরাকে কাটা হচ্ছে, এমন যে প্লাস্টিক মেটেরিয়াল অর্থাৎ হিউম্যান বিংস অর্থাৎ অভিনেতা অভিনেত্রী তাদের দিয়ে এমন বিহেভ করানো হচ্ছে যে ওই বয়সের প্রশ্নটা একবারও মনে আসতে দেননি পরিচালক। এটা আমার কাছে আশ্চর্য একটা মানে সিনেমাটিক ইনভেনশনের মতন প্রায় লেগেছিল। সেটা অদ্ভুত সুন্দর। এবং যে গানটাও বেছে নিয়েছিলেন সেটাও কি মর্মস্পর্শী একটা প্রেমের প্রকাশ সেই গানটা। এই গানটা আমরা শোনার আগে আমি এ বিষয়ে অন্য দিক থেকে, অর্থাৎ ঋত্বিক কেন এই গান ব্যবহার করলেন বা তার মনোভাব, এ বিষয়ে আপনার বক্তব্য আমি একটু শুনতে চাই। কেন ব্যবহার করলেন এটা নিয়ে বলা যায় হচ্ছে, আসলে দেখবেন গানটার মধ্যে আপনি যেগুলো বললেন সে তো ঠিকই, কিন্তু অভিনয়ের সময় ঋত্বিককে কি আশ্চর্য সজীব এবং জ্যান্ত মনে হয়। ঋত্বিক মনে হয় হঠাৎ একটা লাফ দিয়ে অতীতে ফিরে গেছেন। এই গানটা ঋত্বিক ঘটকের প্রেমের গান। এই গানটার প্রতি তার একটা অন্য দুর্বলতা ছিল। শিলংয়ে যখন তিনি প্রেম করতেন সুরামা ঘটকের সঙ্গে ব্যক্তি হিসেবে, তখন এই গানটাকে ব্যবহার করতেন। এবং এটা প্রায় তার বক্তব্য যে, মানে তিনি এমনি একবার বলেছিলেন যে যদি এইসব ফ্রান্সের লোকেরা তাদের নিজেদের জীবন নিয়ে আসতে পারে, আমিই বান বানানো বেশ করব বলে ওই গানটাকে উনি ব্যবহার করেছেন। এবং ঘটনাস্থলও কিন্তু শিলং। হ্যাঁ, ঘটনাস্থলও শিলং। এটা একটা আত্মজৈবনিক রেফারেন্স আর কি। আর গানটা তো সত্যি তৃপ্তি মিত্রের অভিনয় এবং ঋত্বিক ঘটকের অনেকটা যুবকোচিত ফিরে আসা। সেই সময় সেই ভিরুলেন্ট টিভির মধ্যে সেই রক্তপাত
বা রক্তবমনের মধ্যে ঋত্বিক ঘটকের মধ্যে দেখলে মনে হয় যে আবার উনি হঠাৎ কি অলৌকিক নিয়মে যৌবনে ফিরে এসেছেন। আমরা আজকে এই অতিথির সঙ্গে কথাবার্তার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সঞ্জয় মুখোপাধ্যায়কে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন ঠিক নয়, আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে ধরুন আমরা যদি এরকম একটা স্পেকুলেট করি যে ঋত্বিক ঘটককে আপনি 2টি গান ডেডিকেট করছেন, রবীন্দ্রনাথের গান, তাহলে সে 2টি গান আপনি কি বেছে নেবেন যা ঋত্বিক ঘটককে ডেডিকেট করা চলে, বা তার কর্মকাণ্ড, তার ব্যক্তিত্ব, এটাকে মনে রেখে সেই গান 2টিকে আপনি নির্বাচন যদি করেন এবং কেন করছেন তাও যদি একটু আমাদের বলেন, আমাদের খুব ভালো লাগবে। একটু শক্ত প্রশ্ন। তবু ধরুন যদি আমি ভাবি তাহলে আমি ঋত্বিক ঘটকের 2টো গান উৎসর্গ করতে চাই। প্রথমটা হলো আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আর দ্বিতীয়টি হলো পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে কে জানে। যদি বলেন প্রথমটা, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, এই গানটা কেন মনে হলো? এই গানটা মনে হলো, এই গানটা ধরুন গানটা শুনলেই আমার মনে হয় যে এই গানটা বোধহয় লেখার জন্য ইতিহাস একমাত্র রবীন্দ্রনাথকে নির্বাচন করতে পারে, যার সত্যি সকল ছিল। ঋত্বিক ঘটক, তরুণ ঋত্বিক ঘটক, তার প্রথম ছবি ঠিকই দেখানোই হয়নি তার জীবদ্দশায়, কিন্তু দ্বিতীয় ছবি অযান্ত্রিক সর্বজন প্রশংসিত হয়েছিল। স্বয়ং সত্যজিৎ রায় এই ছবিটা দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার মুগ্ধতার কথা লিপিবদ্ধ করেছিলেন। তার পরের ছবিগুলো সফল হয়েছিল, এমনকি কমার্শিয়াল সার্কিটে সফল হয়েছিল। মেঘে ঢাকা তারার জন্য তিনি গাড়ি পর্যন্ত কিনতে পেরেছিলেন। কিন্তু তারপরে দেখুন সজ্ঞানে প্রায় নাইট ওয়াচের রেমব্রান্টের মতন তিনি পর এমন ছবি করে যেতে থাকলেন যেই ছবিগুলো শুধু বাণিজ্যিকভাবে ব্যর্থ হলো না, এমনকি তার সম্বন্ধে নানাজনকে সন্দিহান করে তুলল। তিনি জীবদ্দশায় বাঙালির কাছে প্রতিভা ছিলেন, কিন্তু সকলেই মনে করতেন যে তিনি এক ব্যর্থ প্রতিভা কিংবা আত্মক্ষয়ী প্রতিভা। এবং এটা যে ঋত্বিক ঘটক জানতেন না তা নয়, তার কোনো সংলাপে আমরাও টের পেতাম যে তিনি জানেন, কিন্তু জানা সত্ত্বেও তিনি প্রায় ঔপনিষদিক ব্রাহ্মণদের মতন সর্বস্ব ত্যাগ করে এক তপস্যায় নিরত আছেন, যা দিয়ে তিনি নিজে বলতেন যে ঋত্বিক নামের মানে হচ্ছে যিনি যজ্ঞ করে থাকেন। এই যজ্ঞের ফলে শিল্পের একটা অন্য ধরনের সত্য তৈরি হবে, তার জন্য তিনি কোনো কম্প্রোমাইজ করেননি। তার ছবি তারই ছবি থেকে গেছে। এই একটা জায়গায় আমার মনে হয় সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় গুরুত্বপূর্ণ। আর এই যে আমরা এতক্ষণ রবীন্দ্রনাথকে নিয়ে কথা বললাম, দেখবেন ঋত্বিক ঘটকের ছবিতে তার সমস্ত স্থলন, পতন, ত্রুটি এবং উত্থানকে নিয়েই আমরা কোনো সময় দেখি হঠাৎ করে কি স্নেহের স্পর্শ, কি বড় একটা ব্যপ্ত পটভূমি হঠাৎ যেন খুলে গেল। পাহাড়ের বাঁক থেকে আমরা দেখলাম সম্পূর্ণ দিগন্ত, উপত্যকা, ইতিহাস, মানুষ এবং জনপদ। এই যে মাঝে মাঝে ফাঁক ফোকর থেকে আলো বেরিয়ে আসা, এই আলোকগুলো বেরিয়ে আসা অপ্রত্যাশিত, কিন্তু এগুলোই শিল্প। ঋত্বিক ঘটকের সমস্ত ছবিতেই আমার মনে হয় এই রকম কখন কোথায় স্পর্শটা আসে আগে থেকে অনুমান করা যায় না।